অনিরুদ্ধের জ্ঞান ফিরলে অনিরুদ্ধ সব সত্য কথা বলে দেয় যে এই সবকিছুর পিছনে মৌলি আছে, মৌলি আমাকে মারার চেষ্টা করেছে। তখনই ঈশানী পুলিশ নিয়ে এসে মৌলিকে ধরিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণী যখন অনিরুদ্ধকে খুঁজে পায় রাস্তার মাঝে সে অজ্ঞান অবস্থায় পড়েছিল, তখনই বাণী বারবার করে অনিরুদ্ধকে ডাকাডাকি করলে অনিরুদ্ধ কোনো সাড়া দেয় না। তখন বাণী খুব ভয় পেয়ে যায়। তখনই দেখা যায় যে ওখানে কিছু পথযাত্রী লোকদেরকে বলে যে আমার স্বামীকে একটু মন্দিরের অবধি নিয়ে যাবেন। তখনই তারা মন্দিরে এনে অনিরুদ্ধকে রেখে দেয়। তখনই বাণী বারবার করে অনিরুদ্ধকে ডাকলে অনিরুদ্ধ কিছুতেই সাড়া দেয় না। তখনই ঠাকুরমশাই বলে ওঠে যে মা, আমি তোমাকে বলছি তুমি তোমার স্বামীকে ফিরে পাবে। তুমি তোমার মন দিয়ে ঠাকুরকে ডাকো আর শিবের মাথায় জল ঢালো। তখনই দেখা যায় যে বাণী বলে আপনি যেমনটা বলবেন ঠাকুরমশাই, আমি ঠিক তেমনটাই করব। তখনই দেখা যায় যে ঠাকুরমশাই বলে যে তাহলে তুমি যা যা বললাম তাই তাই করো। তখনই ওখানের কিছু লোক বলে ওঠে যে এভাবে ফেলে রাখলে হবে না, আমাদেরকে ডক্টর নিয়ে আসতে হবে। তখনই এই মন্দিরের সবাই বলে ওঠে তাহলে এই পাশের পাড়াতেই একটা বড় ডাক্তার থাকে, তাকেই নিয়ে আসা হোক। তখনই ওখানকার একজন লোক ডক্টর নিয়ে আসতে চলে যায়। এদিকে মৌলি বলে যে অনিরুদ্ধকে কে মারার চেষ্টা করলো, আমি তো কিছু জানি না। তাহলে আমি ছাড়া অনিরুদ্ধের কে এমন শত্রু আছে যে অনিরুদ্ধকে মারার চেষ্টা করছে? আমাকে জানতে হবে। অনিরুদ্ধকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য এমনটা করছে, কে করছে আমাকে খুব তাড়াতাড়ি জানতে হবে, না হলে যে সবকিছু আমার হাতের বাইরে চলে যাবে। আমি এটা হতে দিতে পারি না। আমি চেয়েছি বাণী আমাদের পথের মাঝখান থেকে চলে যাক, কিন্তু অনিরুদ্ধের কিছু হলে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। এরপরে দেখা যায় যে অনিরুদ্ধর মাথায় শিবের মাথায় জল না ঢেলে বাণী অনিরুদ্ধর মাথায় জল ঢালে আর দুধ ঢালে। তখনই অনিরুদ্ধর জ্ঞান ফিরে আসলে অনিরুদ্ধ বলে আমি এখানে। বাণী কি হয়েছে? তখনই দেখা যায় বাণী বলে অনিরুদ্ধ বাবু আপনার কি হয়েছিল? আপনি ওভাবে রাস্তায় অজ্ঞান অবস্থায় ছিলেন, কি হয়েছিল ওখানে আমাকে বলুন। তখনই অনিরুদ্ধ বলে হ্যাঁ, আমাকে তো সবকিছু বলতে হবে, কারণ খুব তাড়াতাড়ি সত্যটা আমি সামনে নিয়ে আসতে চলেছি। তখনই বাণী বলে কি আমি বুঝতে পারছি না। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে বাণী তুমি বলো না যে এই সত্যর সবার সামনে নিয়ে আসতে, যে আমার এই সম্মান নষ্ট কে করেছে আমি সেটা ধরতে পেরেছি। তখনই বাণী বলে কে কে করেছে অনিরুদ্ধ বাবু? তখনই অনিরুদ্ধ বলে এই মৌলি করেছে, এই সবকিছুর পিছনে এই মৌলি আছে। তখনই দেখা যায় যে বাণী বলে কি বলছেন আপনি? তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে হ্যাঁ বাণী, তুমি জানো না, কারণ এর মাঝে শুধু এই মৌলি আছে। মৌলি আমাকে ফাঁসিয়ে ভুল বুঝিয়ে সে বলেছিল যে তাকে কিছু ছেলে কিডন্যাপ করেছে। আমি সেখানে গিয়েছিলাম আর সেখান থেকে মৌলিকে বাঁচিয়েও নিয়েছিলাম, কিন্তু এই সব যে মৌলির নাটক ছিল সেটা আমি আগে বুঝতে পারিনি, কিন্তু আমি এখন বুঝতে পারছি, খুব খুব ভালো করে বুঝতে পারছি। আর যখন সেই ছেলেগুলোকেই আমি ধরেছি সেই ছেলেগুলোই আমার আমার মাথায় আঘাত করে ওখান থেকে পালিয়ে যায়। তখনই দেখা যায় যে মৌলি বলে এই সব কিছু মিথ্যে কথা, আমি আমি কিছু করিনি, এলে আমার কোনো দোষ ছিল না। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে মৌলি এখন এর মিথ্যে কথা বলে তুমি পার পাবে না, কারণ এর পিছনে যে তুমি আছো সেটা আমি জেনে গেছি। তখনই দেখা যায় যে বাণী বলে আমিও বুঝতে পারছি যে এই সব কিছু মৌলি দিদিমণি করেছে। তখনই দেখা যায় যে সাথী বলে মৌলি আমি তোমাকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। তোমাকে আমি আমার বাড়ির বউ বানাতে চেয়েছিলাম না, তোমাকে আমি বউ বানাতে আমার আমার বাড়িতে তুমি আসনি, তার জন্য আমি এখন খুশি হয়েছি, কারণ তোমার মতো মেয়ে যে বাড়িতে যাবে সে বাড়ির সুখ নষ্ট হয়ে যাবে। তখনই মৌলি বলে আন্টি আমাকে এইরকম অপমান আপনি করতে পারেন না। তখনই দেখা যায় যে সাথী বলে ঠিক বলেছি। তখনই ঐশানী বলে ওঠে এবার থামো মৌলি, অনেক হয়েছে। তুমি যে এই সব কিছু নাটক করছো সেটা কিন্তু আমি বুঝতে পারছি। তুমি আমার সঙ্গে এখানে কেন আসলে? তখনই মৌলি বলে মম তুমি ওদের কথা শুনে তুমি তোমার মেয়েকে ভুল বুঝছো। তখনই ঈশানী বলে ওঠে মৌলি আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, আমি কিন্তু আর চুপ করে থাকবো না। তখনই মৌলি বলে মম তুমি ওদেরকে বিশ্বাস করলে তুমি আমাকে হারিয়ে ফেলবে। তখনই নয়নতারা বলে মৌলি মৌলি দিদিভাই একটু থামো, দিদিভাই এভাবে চিৎকার চেঁচামেচি করে না। তখনই অনিরুদ্ধ বলে আমি এখনই আছি। এরপরে অনিরুদ্ধ বাইরে এসে সেই গুন্ডাগুলোকে ধরে নিয়ে মন্দিরের সবার সামনে ফেলে আর বলে এই আজকে সব সত্য কথা বলে দেবে। তখনই সে ছেলেটি বলে ওঠে হ্যাঁ, আমাকে এই মৌলি দিদিমণি টাকাটা দিয়েছিল
এই কাজগুলো করার জন্য। আসলে তার জামাও সে নিজেই চেয়েছিল, আমরা কিছু করিনি। আর এই লোকটা এই দিদিমণিকে বাঁচাতে এসে এই লোকটাই ফেঁসে গিয়েছিল, এই লোকটাকে ছবি তুলে নিয়েছিলাম। আসলে আমরা জানতাম না যে এটা নিয়ে এত কিছু হয়ে যাবে। তখনই দেখা যায় যে মন্দিরের সবাই মৌলির উপরে খুব রেগে যায়। তখনই ঈশানী মৌলিকে সবার সামনে কষে এক চড় মারে আর বলে, মৌলি, আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমি তোমাকে কখনোই আমি আমার মেয়ে হিসেবে আর মানবো না। আমি এই বাণীকে আমি মেয়ে বলে মানবো। তখনই দেখা যায় মৌলি বলে, মম, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো, কারণ তোমার মেয়ে আমি, ওই বাণী নয়। তখনই দেখা যায় ঈশানী বলে ওঠে, আজকে মনে হচ্ছে যে যদি বাণী আমার মেয়ে হতো সব থেকে আমি গর্ববোধ করতাম, কারণ বাণীর মতো মেয়ে হয় না। আমি আমি নিজেকে লজ্জিত ভাবছি যে তোমার মতো মেয়ে আমার আমার গর্ভে ছিল, আমি তোমাকে জন্ম দিয়েছি, এটাই আমার সব থেকে অপরাধ। তখনই দেখা যায় যে মৌলি বলে, মম, তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না, আমি কিন্তু কিছুতেই মেনে নিব না। এরপরে দেখা যায় যে যখনই ঈশানী বলে যে আমি তোমাকে মানবো না, তখনই মৌলি সবার সামনে ঈশানীকে ধাক্কা মারে আর ঈশানী পড়ে যায়। তখনই বাণী খুব রেগে যায় আর বলে যে, মৌলি দিদিমণি, এতদিন তুমি যে অন্যায়গুলো করেছো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আজকে মাকে তুমি ধাক্কা দিয়ে ফেলে দিতে গেলে। তখনই মৌলি বলে, আমার মম, আমি বুঝবো তোমাকে কি কথা বলতে বলেছে, তুমি আমাদের রায়বাড়ির কেউ না। তুমি এটা ভুলে যেও না যে তুমি একটা ওই ছোট লোক বাড়ি থেকে এসেছো, তাই তোমাকে আমরা কখনোই আমাদের জীবনে এলাও করব না। আমাদের জীবনে নাক গলাতে তোমাকে কে আসতে বলেছে? তখনই অনিরুদ্ধ বলে ওঠে, মৌলি, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এবার। তখনই দেখা যায় মৌলি বলে, কোনো বাড়াবাড়ি হচ্ছে না। তখনই অনিরুদ্ধ পুলিশ অফিসারকে ফোন করে আর তখনই সেখানে পুলিশ ফোর্স পাঠায় আর মৌলিকে অ্যারেস্ট করে। তখনই মৌলি বলে, অনিরুদ্ধ, তুমি জানো না তুমি কি ভুল করলে, তুমি মৌলিকে রাগিয়ে দিলে। তখনই অনিরুদ্ধ বলে, অন্যায় করেছো, অন্যায় শাস্তি তুমি পাবে মৌলি, সেই শাস্তির ব্যবস্থা আমি করে দেবো। তোমার দাদুর যত টাকাই থাকুক না কেন, আমিও দেখতে চাই যে তোমাকে কি করে এখান থেকে ছাড়িয়ে নেয়। তুমি বারবার বাণীকে মারার চেষ্টা করেছো, আমাকে মারার চেষ্টা করেছো, আজকেও তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, আমার কাছে সব প্রমাণ আছে। তখনই দেখা যায় মৌলি বলে, এতে কোনো প্রমাণ হয় না যে এগুলো আমি করেছি। ওরা বললো আর এটা বিশ্বাস করবে আইন? কখনোই না। ওরা কি কোনো প্রমাণ দেখাতে পারবে? এইসব তো বাণী করে আমাকে ফাঁসিয়ে দিতে পারে। তখনই অনিরুদ্ধ মৌলিকে চড় মারে আর বলে, মৌলি, সবাইকে তুমি নিজের মতো ভেবো না, কারণ বাণী অন্তত তোমার মতো না, ওর নিজের স্বার্থের জন্য তোমার মতো এরকম এরকম খারাপ কাজ করতে পারে না। তখনই মৌলি বলে, অনিরুদ্ধ, আমাকে তুমি এভাবে টিস করতে পারো না। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, দেখো মৌলি, তুমি যে অন্যায়গুলো করছো আর করতে চাচ্ছ সেগুলো কিন্তু একদম উচিত নয়। কারণ তুমি বোঝার চেষ্টা করো, আমি বিবাহিত, আমি তানিয়া বাণীকে নিয়ে অনেক ভালো আছি, ওরাই আমার পৃথিবী। আমি ওদের নিয়ে তো তোমাদের বাড়ি থেকে বের হয়ে এসেছি, তারপরে তুমি কেন কেন আমার পিছু ছাড়ছো না? তখনই মৌলি বলে, অনিরুদ্ধ, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে পাওয়ার জন্য আমি ওরকম হাজারটা বাণীকে সরিয়ে ফেলতে পারি। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে যে, বলি, এটাকে ভালোবাসা বলে না, এটাকে প্রতিযোগিতা বলে। তখনই দেখা যায় যে মৌলি বলে, আমি এত কথা বুঝি না, তোমার আর আমার বিয়ে ঠিক হয়েছে সে আমি জন্মের পর থেকে, তাই আমি তোমাকে আমার স্বামী বলে মানি, আমি এই জন্য অন্য কাউকে তোমার পাশে দেখতে পারবো না। তখনই সেখানে নকুল আসে আর বলে, কি হয়েছে, এখানে কি নিয়ে কথা হচ্ছে? তখনই দেখা যায় নয়নতারা আমতা আমতা করে বলে, নকুল বাবা, তুই এখানে আসলি? তখনই নকুল বলে, হ্যাঁ, আমি আসলাম, আসলে বাণী অনিরুদ্ধ যেখানে এই নকুল সরকারও সেখানে। তখনই দেখা যায় যে মৌলি বলে, হ্যাঁ, যেরকম বাণী সেরকম তো আপনিও। তখনই দেখা যায় যে নকুল বলে, এখানে কি হচ্ছে? তখনই দেখা যায় যে অনিরুদ্ধ সব কথা বললে তখনই নকুল বলে, এই মেয়েটাকে তো পুলিশে দেওয়া দরকার। তখনই নয়নতারা বলে ওঠে যে, এটা কি বলছিস নকুল, তুই এটা বলতে পারিস না, এটা যতই হোক তোর মেয়ে তো। তখনই ঈশানী বলে ওঠে, ছোট মা, আপনি কি বললেন, কার মেয়ে? তখনই দেখা যায় যে নয়নতারা আমতা আমতা করে বলে যে, না 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 ঈশানী, তোমার কিছু বলিনি, আসলে নকুলেরও তো মেয়ের মতো, আমি সে কথা বললাম যে মেয়ের মতো তো এই কথা কেন বলছে? তখনই ঈশানী বলে ওঠে, ছোট মা, আমি কিন্তু আপনার কোনো কথা বুঝতে পারছি না। তখনই নকুল বলে, আমি বুঝিয়ে বলছি। তখনই মৌলি আর নয়নতারা খুব ভয় পেয়ে যায়। তখনই মৌলি মাথা নাড়িয়ে বলে যে এই কথা যেন কিছুতেই এখানে প্রকাশ না করে। তখনই নকুল বলে, আসলে বৌদি, কি হয়েছে, এখন এই বিষয় নিয়ে কথা না বলাটাই ভালো হবে।
এই মৌলিকে এখন পুলিশের হাতে দিয়েটাই ভালো হবে। তখনই দেখা যায় মৌলি বলে, আমি কাউকেই ছাড়বো না, আমাকে আমাকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। দাদু আর ড্যাড যখন জানতে পারবে আমি থানায় আছি, আমাকে বাঁচাতে ঠিক ওরা চলে আসবে। তখনই দেখা যায় নকুল মৌলির কাছে গিয়ে বলে, তোমাকে আমি বারবার করে বলেছি যে অনিরুদ্ধ আর বাণীকে আলাদা করার চেষ্টা করবে না, কারণ ওদের বিয়েটা ওই অনেক আগে থেকেই ঠিক হয়ে আছে। যখন বাণী জন্মেছিল তখন থেকেই বাণীর আর অনিরুদ্ধের বিয়ে ঠিক হয়ে আছে। সেটা তুমি ভুলে যেও না। বাড়ির জায়গা তুমি নিয়েছো, বাড়ির সম্পত্তি তুমি নিয়েছো, বাড়ির মা বাবাকে তুমি তোমার নিজের বাবা বাবা বলে মেনেছো, কিন্তু এটা ভেবো না যে ঠাকুর বাণীর সঙ্গে বেইমানি করবে। কারণ ঠাকুর বাণীর যে অধিকার সেটা কিন্তু ফিরিয়ে দিয়েছে, বাণী আর অনিরুদ্ধকে মিল করে দিয়েছে। এটাই কিন্তু হওয়ার কথা ছিল। কারণ সাথী আর ঈশানীর মধ্যে এরকমই কথা হয়েছিল যে ঈশানীর মেয়ে আর সাথীর ছেলের সঙ্গে বিয়ে হবে দুজন দুজনের, সেটাই হয়েছে। তখনই দেখা যায় মৌলি বলে, আমি আপনাকে ছাড়বো না। তখনই নকুল বলে, তুমি আমাকে কিছুই করতে পারবে না। তখনই দেখা যায় যে মৌলি বলে, আমি অনেক কিছু করতে পারি। তখনই দেখা যায় যে নকুল বলে, সেটা পরে দেখা যাবে, আগে থানা থেকে ছাড়া পাও, তারপরে তো বিষয়টা দেখবো। তখনই দেখা যায় নয়নতারা বলে ওঠে, মৌলি মৌলি দিদিভাই, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে আসবো, তোমার দাদু ভাইয়ের সঙ্গে আমি কথা বলবো। তখনই দেখা যায় ঈশানী বলে ওঠে, ছোট মা, মেয়েটাকে আর আর আশকারা দিবেন না, আপনার জন্য এই মেয়েটার আজকে এই অবস্থা, মেয়েটা আজকে এত নোংরা কাজ করতে চলেছে, আপনি ওকে আর ভুলভাল বুঝাবেন না ছোট মা। তখন নয়নতারা বলে যে ঈশানী, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমার মেয়ে কে, মৌলি না ওই বাণী? তখনই দেখা যায় যে নকুল মনে মনে বলে যে আসলেই তো ঈশানী বৌদির মেয়ে হলো বাণী, সে বাণীর কথাই রাখছে, মৌলির কথা ভাবছে না। এরপরে দেখা যায় যে ঈশানী বলে ওঠে, ছোট মা, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে হ্যাঁ, মৌলি আমার মেয়ে, কিন্তু মৌলিকে আমি বিশ্বাস করতে পারছি না, আমি বাণীকেই বিশ্বাস করছি, বাণীর মা হয়েই থাকতে চাচ্ছি। তখনই দেখা যায় যে মৌরি বলে, হ্যাঁ হ্যাঁ, রক্ত তো কথা বলবেই। তখনই দেখা যায় ঈশানী বলে ওঠে, কি বলছো মৌলি? আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না, রক্ত কথা বলবে মানেটা কি? তখনই দেখা যায় যে মৌলি ভয় পেয়ে যায়, আমতা আমতা করে বলে, না না, আমি কিছু বলিনি মম, আসলে আসলে বলছি, কারণ তুমি তো আমার থেকে ওই বাণীকে বেশি ভালোবাসো, বাণীকে বেশি ভরসা করো, বাণী তো তোমার প্রাণ বাঁচিয়েছিল এই জন্য না, আর আমি তোমাকে ক্ষতির দিকে ফেলে দিই এই জন্য তুমি আমাকে সহ্য করতে পারো না মম। তখনই ঐশানী বলে ওঠে যে এরকম কিছুই না, আসলে তুমি সব সময় এতটা রেগে যাও, এতটা রাগা তোমার জন্য ভালো নয়। তখনই দেখা যায় মৌলি বলে, আমি কোনো কথা শুনতে চাই না। তখনই অনিরুদ্ধ বলে যে অফিসার, ওকে এখান থেকে নিয়ে যান, আমি ওর মুখটা আর দেখতে চাই না। তখনই দেখা যায় মৌলি বলে, আমি ফিরে আসবো অনিরুদ্ধ, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো, আমি তোমার কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, এই বাণীকে আমি ছাড়বো না। তখনই অফিসার মৌলিকে নিয়ে গেলে নয়নতারা তখনই মৌলির দাদুকে ফোন করে আর বলে যে সর্বনাশ হয়ে গেছে, মৌলিকে পুলিশ অ্যারেস্ট করেছে। তখনই দাদুভাই বলে, কি বলছো তুমি, কিভাবে অ্যারেস্ট করলো, কি করেছে মৌলি দিদিভাই? তখনই দেখা যায় নয়নতারা বলে যে আসলে বাণী বাণী আর অনিরুদ্ধ ফাঁসিয়ে আমার দিদিভাইকে পুলিশের হাতে তুলে দিয়েছে। তখনই ঐশানী বলে ওঠে, ছোট মা, এ ধরনের কেন মিথ্যে কথা বলছেন, এ ধরনের কথা বলবেন না, এখানে অনিরুদ্ধ বা বাণীর কোনো দোষ ছিল না, যা কিছু করেছে মৌলি করেছে। তখনই দেখা যায় নয়নতারা বলে ওঠে, ঈশানী, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি কি তোমার মেয়ের কষ্টটা বুঝতে পারছো না? তোমার মেয়েটা ওখানে গিয়ে ওভাবে অত কষ্ট করে অন্ধকারে কি করে থাকবে, সেখানে বড় বড় মশা আছে, ভালো খাবারও নেই। মৌলি দিদিভাই কি এরকম কষ্ট কখনো করেছে যে ওখানে থাকতে পারবে? তখনই ঈশানী বলে ওঠে, ছোট মা, ভুলে যাবে না, মৌলি মৌলি অন্যায় করেছে, তাই ওর শাস্তি পাওয়াটা দরকার, খুব খুব করে পাওয়া দরকার। ও বারবার অপরাধ করবে আর শাস্তি পাবে না, তা কি করে হয়? তা কখনোই হবে না, কারণ এবার মৌলিকের শাস্তি পেতেই হবে। তখনই দেখা যায় নয়নতারা বলে ওঠে, আমি কিছুতেই আমার দিদিভাইকে কষ্ট পেতে দেব না, আমার যা করার আমি খুব তাড়াতাড়ি করবো।